স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH। ফিরহাদ হাকিম, কলকাতার পুরসভার প্রাক্তন মেয়র, যিনি বলেছিলেন যে হিন্দুরা তাদের ভাগ্য খারাপ, ভাগ্য ভালো না, অভাগা, কারণ তারা হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছেন। আজকে দুর্ভাগ্যবশত তাকে পদত্যাগ করতে হলো, তিনি পদত্যাগ করলেন। উত্তম বারিক পূর্ব মেদিনীপুরের তৃণমূলের সভাপতি পদত্যাগ করলেন। তৃণমূলে পদত্যাগের হিড়িক, সবাই তৃণমূল ছেড়ে দিচ্ছে। আর আরেকটা গ্রুপ আছে যারা গ্রেফতার হয়ে যাচ্ছে, স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাসের ভাই। গোটা টলিপাড়া নাকি দাপিয়ে বেড়াতো, কাঁপিয়ে বেড়াতো, পুলিশ গ্রেফতার করেছে। তৃণমূল এই মুহূর্তে চুরমার হচ্ছে, একদিকে চুরি দুর্নীতির জন্য গ্রেফতার, অন্যদিকে পদত্যাগের হিড়িক। প্রথমে আজকের বিশেষ প্রতিবেদন, তারপর বড় একটা ব্রেকিং নিউজ এবং ডিবেট। দেখুন, সেই চেয়ারটাকে আমি অবমাননা করতে পারি না। চেয়ার ধরে বসে রইলাম, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। তাই আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি। উত্তমবাবু তিনি কিন্তু বসে রয়েছেন এবং এই মুহূর্তে তিনি পদত্যাগ পত্র অলরেডি জমা দিয়ে দিয়েছে। সংসদীয় গণতন্ত্রে জনগণই শেষ কথা বলে, জনগণ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই আমাদের এই দায়িত্বে থাকা বাঞ্ছনীয় নয়। একে একে নিভিছে দেউটি, পদত্যাগের যেন হিড়িক পড়ে গিয়েছে। কেউ নৈতিক দায়িত্ব নিয়ে, কেউ দলে থেকে কাজ করতে না পারার দুঃখ আউড়ে যেন বানপ্রস্থের পথে। কেউ বলছেন, কেউ বলছেন না, তবে কেল্লা পতনের কারণ বড় স্পষ্ট। আমি যতদূর বুঝি সকলেই, ইনক্লুডিং মি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আচরণে সন্তুষ্টি হওয়ার কথা। শাখের করা দুর্নীতি, ক্ষমতা ভ্যানিশ হতেই সামনে আসছে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী সান্ত্রীদের হাত যশে ভ্যানিশ হয়ে যাওয়া সরকারি ত্রাণ। ত্রাণের জিনিস মানুষকে বিলি না করে এখানে রেখে দেওয়া হয়েছে, কিসের জন্য সেটা নিয়ে কিছু প্রশ্ন উঠছে। আমার পিছনে যে ট্রাক্টর গাড়িটি দেখা যাচ্ছে, সেই গাড়ি করে সকাল থেকে 3 বার এই গাড়ি ভর্তি এখান থেকে ত্রাণ সামগ্রী পাচার করা হয়েছে, এমনটাই অভিযোগ করছেন এইখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা। দিকে দিকে ত্রাণ চোরের ছবি এখন খানিক নিউ নর্মাল। চোর চোর স্লোগানে কান পাতা দেয়। চোরেরা কেউ পড়ছে ধরা, কেউ ধরা পড়ার ভয় শুরু করেছে লুকোচুরি। পলাতক হিসেবে ঘোষণা করা হয়েছে শওকত মোল্লাকে। দেশ ছেড়ে পালানোর ছক কষছে শওকত, এমনও মনে করছেন তদন্তকারীরা, যে কারণে বিএসএফ কে শওকত মোল্লার সমস্ত তথ্য দিয়ে রেখেছেন এনআইএ এর তদন্তকারী টিম। স্রেফ ক্ষমতার দম্ভ থেকে চুইয়ে পড়া লাভ লোকসানের হিসেবে গড়ে ওঠা সাম্রাজ্য, ক্ষমতা যেতেই ভ্যানিশ। ভাইপো বিরোধী বিপ্লব বিধানসভার পর থাবা বসিয়েছে লোকসভাতেও। সাঁড়াশি চাপে দলনেত্রী এখনো ডাকাডাকি করে চলেছেন বটে, তবে ভাইপোর মোহ ছাড়তে না পারলে মমতার ডাকে কতজন সাড়া দেবেন তা নিয়ে সন্দেহ বিস্তর। চুরি দুর্নীতি, পলাতক, বিক্ষুব্ধ সব মিলিয়ে তৃণমূল এখন এক কথায় আইসিইউতে। ফিরে আসার পথের দেখা আপাতত মিলছে না। প্রতিদিনের নিত্য নতুন টুইস্ট সমেত টান টান ফিল্ম দেখছে গোটা বাংলা। অপেক্ষা জবনিকা পতনের। রিপাবলিক বাংলা। স্বরূপ বিশ্বাস গতকাল গ্রেফতার হয়েছে। অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, বিশ্বাস ব্রাদার্স যে টলিগঞ্জ এবং নিউ আলিপুরে দাপিয়ে বেড়াতো, গুন্ডাগিরি করত এবং সুরুচি সংঘকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করত, সেই সুরুচি সংঘের এই মুহূর্তে কি পরিস্থিতি জানেন? কিশলয়ের অগ্নিবাণের প্রথম ব্রেকিং নিউজ। সুরুচি সংঘের ভিতর প্রচুর ত্রাণ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসের ফুর্তির ঘর রয়েছে সুরুচি সংঘের ভেতর। বেডরুম পাওয়া গিয়েছে, স্থানীয়রা ভাঙচুর চালাচ্ছে, সুরুচির সঙ্গে ভাঙচুর করছে স্থানীয়রা।
প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী, বেডরুম থেকে শুরু করে ফুর্তির সমস্ত বন্দোবস্ত। সরাসরি যাব পিঙ্কির কাছে। পিঙ্কি, কিশোলার অগ্নিবাণে ছবি তুলে ধরো সুরুচির সঙ্গে এই মুহূর্তে কি হচ্ছে। দেখো কিশোলা, এই মুহূর্তে যে ছবি দেখাবো, সুরুচির সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। সুরুচির সঙ্গের মধ্যে বেডরুম, সুরুচির সঙ্গের যে ক্লাব ঘর রয়েছে, সেই ক্লাব ঘরে দেখতে পাওয়া যাচ্ছে কার্যত বেডরুম রাখা হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ এই ধরনের চাদর, এই চাদর বালি সব কভার খুলে নিয়ে চলে গেছে। এবং যারা স্থানীয়রা রয়েছেন তারা এগুলো সরাচ্ছেন। ভিতরে কি রয়েছে আমরা জানি না। এই স্থানীয় যারা রয়েছেন তারা এই মুহূর্তে সেই বেডের নিচগুলো খুলে দেখাচ্ছেন যে কিভাবে একটা ক্লাব ঘরের মধ্যে তৈরি করা হয়েছিল বেডরুম। দিদি, কি হতো এই বেডরুমটা, কি দরকার? এক কথায় মধুচন্দ্রিমা হতো, কারণ যে কেউ দেখলে এই কথাটা বলবে। কিন্তু বিশ্বাস করুন, আমরা আজকে এসে দেখতে পাচ্ছি এরকম। দেখো ভিতরে বাথরুমটা একবার দেখানোর চেষ্টা করি। ভিতরে যে বাথরুমটা রয়েছে, বাথরুমটা দেখি, বাথরুমের মধ্যে ফ্যান, গিজার, কিন্তু এর মধ্যে খুব দ্রুত এর মধ্যে ভাঙচুর, এগুলো সব খুলে নিয়ে যাওয়া হয়েছে। এটা আমরা দেখে বোঝা যাচ্ছে যে এখানে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে। বিলাসবহুল বাথরুমের উপরে ফ্যান, এবং সেই ছবি তোমাকে আমি দেখাচ্ছি। কিন্তু এইটুকু আমি বলতে পারি যে সুরেন্দ্রনাথ কলেজের এই বেডরুম সামনে আসার পর সতর্ক হয়ে গিয়েছেন স্বরূপ বিশ্বাস। এবং এই যে পুরো বেডরুম, একটু লঙে যাও পিনাকি, একটু দূর থেকে দেখানোর চেষ্টা করো আসলে এই বিলাসবহুল যে বেডরুম কার জন্য কেন তৈরি করা হয়েছিল। রয়েছে ওয়ার্ড্রোবের ছবিটা দেখাই। এই ওয়ার্ড্রোব সম্পূর্ণ খালি, যা ছিল সমস্ত রকম জিনিসপত্র নিয়ে এখান থেকে চলে যাওয়া হয়েছে। এমনকি যে এসি ছিল, পিনাকি এসিটা দেখাও, এসি যে ছিল সেই এসিটা পর্যন্ত খুলে নেওয়া হয়েছে, যাতে যদি স্থানীয়দের ক্ষোভ পড়ে, পুলিশ রেড হয়, কিংবা স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর করতে আসে, সেই সময় এই বিলাসবহুল তাদের যাত্রাপালা যাতে ধরা না পড়ে। দেখতে পাচ্ছ এসির ভেন্টটা খোলা হয়েছে, তার পাইপটা পর্যন্ত এখানে লিকেজটা রয়ে গেছে। পুরো তথ্য লোপাট করার চেষ্টা করা হয়েছিল, এখান থেকে সম্পূর্ণ বোঝা যাচ্ছে। বহু জিনিসপত্র এগুলো খোলা রয়েছে, এবং এগুলো সমস্ত কিছু যা ছিল তার একটা জিনিসও এই মুহূর্তের ভিতরে নেই। এই ছবি, বাইরের ছবিটা দেখাই, পেটি জল, পেটি সোফা, এবং কি চলছিল এখানে। নিচে গোমাতা রয়েছে, গোমাতার কোনো সেবা নেই, তাদেরকে এনে রেখে দিয়েছে, কিন্তু তাদেরকে জল পর্যন্ত দেয় না। কিন্তু এখানে দেখুন, লাটে জল। বেডরুমটা কি জন্য দরকার পড়ে একটা ক্লাবের মধ্যে? ওটাই হচ্ছে কথা, ওটাই তো স্বরূপ বিশ্বাসকে জিজ্ঞাসা করুন যে ও কেন এখানে বেডরুম করে রেখেছে। মানে আপনারা বুঝতে পারছেন না? পেটি জল, পেটি, আমি তোমাকে বলছি এই পেটি জল, এগুলো পেটি জল দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে উঠছে যে একটা ক্লাব, সুরুচি সংঘ, খ্যাতনামা পুজো হয় এখানে, সুরুচি সংঘ, স্বরূপ বিশ্বাসের গড়, সেইখানে একটি ক্লাবের মধ্যে বেডরুম ঠিক কি কারণে রাখা হয়েছে, কি কারণে এই বেডরুম বালিশ। পিঙ্কি, আমার একটা প্রশ্ন রয়েছে, সুরুচি সংঘ দুর্গাপুজো করে, সেই ক্লাব নাকি সমাজ সেবা করে, বহু মানুষের সেবা করে বলে অরূপ বিশ্বাস বারবার দাবি করেছে। সেই সুরুচি সংঘের ভেতর বিলাসবহুল বেডরুম, কিন্তু এসিটা খুলে নিয়ে চলে যাওয়া হয়েছে, ওয়ার্ড্রোব কিন্তু খালি করে দেওয়া হয়েছে। সমস্ত কিছু একদম এমন পরিস্থিতিতে রয়েছে, বোঝা যাচ্ছে যে যারা ওই বেডরুমে শুতে যেত তারা বুঝতে পেরেছিল এইবার এই বেডরুমে জিনিসপত্র রাখা সেফ নয়, আগে থেকেই সরিয়ে দিয়েছে। পিঙ্কি, একদম শুধু তাই নয়, আরো কিছু তোমাকে দেখার চেষ্টা করো। পিনাকি, একটু নিচের দিকে নামো। বেডরুমটা তুমি দেখলে, বিলাসবহুল টিভিটাও দেখলে, যে সমস্ত বড় বিষয়গুলো, যেগুলো বড় বস্তু, টিভি কিংবা বড় বেডিং সিস্টেম, সেগুলো যদি তুলে নিতে যায়, পিনাকি একটু নিচের দিকে নেবে, তুমি ক্যামেরাটা ঘোরানোর চেষ্টা করো। আমরা ঘুরে দেখাবো আসলে এই দুর্নীতি কোথায় গিয়ে পৌঁছেছিল। আইফোন থেকে শুরু করে সমস্ত রকম বিলাসবহুল ক্যামেরা, হেডফোন, সমস্ত রকম জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এবং এখানে যারা স্থানীয়রা তারা অভিযোগ করছেন যে এগুলোই উপহার হিসেবে আসতো স্বরূপ বিশ্বাসের কাছে। আমি একটু দেখাই, এই নিচের ছবিটা আমি দেখার চেষ্টা করবো, এসো একটুখানি। কিছুক্ষণ আগে আমাদের সামনে দেখো টিভি, এই টিভিগুলো খুলে রাখা হয়েছে,
এই যে টিভিগুলো দেখতে পাচ্ছ বিলাসবহুল টিভি, সেই টিভিগুলো খুলে রাখা হয়েছে। একটা ঘর এখনো পর্যন্ত তালা মারা রয়েছে, এখনো এই ঘরে কেউ ঢোকেননি, এখনো একটা ঘর তালা মারা। উপরে যে ঘরটা, সেকেন্ড ফ্লোরে যে ঘরটা, সেই ঘরটা দেখানো যাচ্ছিল বেডরুম রয়েছে। এবং সামনে দেখো, সামনে আরো কিছু জিনিস দেখাচ্ছে, লোকাল যারা আছেন তারা দেখাচ্ছেন। এগুলো কি, কিসের জিনিস এগুলো? শাড়ি কোথায়? দেখো দেখো বস্তা বস্তা নিয়ে আসছে কিশোলায়। কিশোলায় আমি দেখাচ্ছি, বস্তা বস্তা জিনিসপত্র নিয়ে আসছেন, টি শার্ট, শাড়ি, চানের সামগ্রী সমস্ত ভর্তি। দেখো শুধু বস্তা বস্তা, তারা শুধু ঢালছেন। মাস্ক রয়েছে, প্রচুর মাস্ক। তুমি দেখো এখানে যে জিনিসগুলো আমি একটু দেখাচ্ছি, মাস্ক পাওয়া যাচ্ছে। এগুলো কি টি শার্ট, বাচ্চাদের টি শার্ট, যেগুলো দরিদ্র মানুষদের বিতরণের জন্য তৈরি করা রাখা হয়েছিল, সেগুলো এখানে ক্লাব ঘরের মধ্যে জমা হয়েছে। এইগুলো কার্যত এখানে পুরো জমে পড়ে রয়েছে। আমি দেখাচ্ছি সেই ছবিটা, কার্যত কেঁচো করতে কেউটে। আমি এর থেকে বিশেষণ কি ব্যবহার করতে পারি? কেঁচো করতে কেউটে। কে জানতো যে এইভাবে প্রাণের এগুলো কি, এগুলো কি জিনিসগুলো, জিনিস মানে কিসের জন্য এখানে রাখা? বাচ্চাদের গো, সব এগুলো সব দানের জিনিস, সব দান করেনি কাউকে, সব ঘরে রেখেছে, সব ক্লাবে রেখেছে। দেখুন দেখুন, দানের জিনিস কি এইভাবে পড়ে রয়েছে? গরিব বাচ্চারা তো পড়তে পারতো। দেখুন দিদি, বাচ্চাদের যাবেন এখানে স্বরূপ বিশ্বাসের কি করছে, এখানে বাচ্চাদেরকে না বিলিয়ে এইগুলো কি ঘরে নিয়ে যাবে, নিয়ে ছেলে পেলেদেরকে পড়াবে? শাড়ি ভর্তি, শাড়িটা কি উনি পরে ঘুরবে? না মামা, এখানে একটা প্লাস্টিক পাওয়া গেছে কিশলয়, এবং সেখানে লেখা রয়েছে, একটু ধরুন না প্লাস্টিকটা ধরুন, লেখা রয়েছে বড় করে, অতিমারি এই করোনা আবহে এবার উৎসব নয় মানুষের পুজো হোক। মানুষের কেমন পুজো তারা করছিলেন এখানে দেখা যাচ্ছে। একটু ধরুন, এটা ধরুন, কলকাতা পুরসভা, সম্ভবত পুরসভা লেখা রয়েছে, দেখি একবার। 81 নম্বর ওয়ার্ড, কলকাতা পুরসভা, সুরুচি সংঘের সর্বজনীন দুর্গোৎসব কমিটি, তাদের তরফ থেকে প্লাস্টিক করা হয়েছিল, সম্ভবত দরিদ্র মানুষ যারা ছিলেন তাদেরকে এই জিনিসগুলো দেওয়ার জন্য। মাস্ক প্রচুর পড়ে রয়েছে, যেগুলো দরিদ্র মানুষের হাতে যায়নি। আরও কি ভয়ঙ্কর বিষয়, একটু শুনুন। এখানে দামি দামি যে সমস্ত গিফট আইটেমস, তার কাভার পড়ে রয়েছে। আমি রাজাকে বলবো, রাজা পিনাকি একটু দেখাও ছবিটা। এখানে দেখুন, দেখো এখানটায় যে ছবিগুলো পাওয়া যাচ্ছে, এখানে রেডমির পাওয়ার ব্যাংক, A9 বিলাস, বেশ কিছু ফোন, আইফোনের কাভার, এই সমস্ত কাভারগুলো পাওয়া যাচ্ছে এখানটায়। হেডফোন, কি তোমাকে দেখাবো আমি জানি না, কোথায় কোথায় নিয়ে গিয়ে আমি কোন কোন জিনিসগুলো তোমাকে দেখাবো। আইফোনের কাভার, প্রচুর প্রচুর দামি দামি ফোন এখানে পড়ে রয়েছে। আমি একটু জিজ্ঞেস করি, এই দামি দামি ফোনগুলো অ্যাকচুয়ালি কিসের কাজে লাগবে? এই দামি দামি ফোন কাভারগুলো কি করতেন ওনারা? এই ফোনগুলো দাদার যারা কথা শুনতো, দাদার যারা কাজ করে দিত, তাদেরকে গিফট দেওয়া হতো। গিফট দেওয়া হতো? হ্যাঁ, এই দামি ফোনগুলো একদম। কি কাজ করতে হতো এই দাদার জন্য? কোন দাদা? অরূপ দাদা, স্বরূপ? এটা আমাদের প্রিয় স্বরূপ দা, সবার আমাদের সবার স্বরূপ দাদা। এই কাজগুলো সব স্বরূপ দাদার কাজ। ওনার তোলাবাজির যত কাজ ছিল, যারা যারা করতো তাদেরকে এইসব জিনিস দেওয়া হতো। সেই কাভারগুলো এগুলো উদ্ধার হলো। একদম। দেখো ভয়ঙ্কর দেওয়া হয়েছে, আমরা ভেতরে গিয়ে দেখলাম, ফাইল গেট খোলা, সব ফাইল সরিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি আর এটা 2-3 দিন কি 4 দিন আগে হয়তো আমরা আসতে পারতাম, আমরা অবাক করা তথ্য আরো তো আর আমরা পেতে পারতাম। সেগুলো সব তোলাবাজির একটু কথা বলুন না, মানে কিভাবে এই তোলাবাজি চলতো? স্বরূপ বিশ্বাস, ওই নামটা ইকুয়াল টু করলে তোলাবাজি। লাস্ট ওনার যে কর্মকাণ্ড, সেটা হচ্ছে নিয়ালিপুরের একটা বাড়িতে তার ব্যবহৃত একটা প্যান, সেটা ভেঙে গেছে। তো সেটাকে সেই বাড়ির মানুষ যথারীতি, আপনার খারাপ হলে আমি যেরকম আপনি ঠিক করবেন সেরকম সে ঠিক করতে গেছে। তো স্বরূপ বিশ্বাস গিয়ে বলেছে কি হয়েছে, তো বলছে দাদা আমার প্যান্টটা ইউজ করতে করতে ভেঙে গেছে। তো বলছে ঠিক আছে, প্যান্ট আপনি চেঞ্জ করুন, আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা পাঠিয়ে দেবেন। একটা সামান্য কমর ঠিক করার জন্য 5 লাখ টাকা? 5 লাখ টাকা দাবি করেছেন। তাহলে এখন সময়, এই চতুর্থ স্তম্ভ মিডিয়ার দ্বারা আমরা বলছি, এর কথা আমরা ভাষা দিয়ে সম্পূর্ণতা আনতে পারবো না। এর নামে হিন্দু, এক্ষুনি ওই ভেতরে আমরা দেখলাম হিন্দু মুসলমানদের রাইট বাঁধাবার জন্য কতগুলো ধোঁয়াজ রয়েছে। আপনারা মিডিয়া, আপনার হিন্দু মুসলমানদের জন্য লড়াই করার জন্য কিরকম বাধা বাধা ধোঁয়াজ রাখা রয়েছে, যেগুলো আমরা তো ভারত মাতার সন্তান। তো এই ধোঁয়াজগুলো ভেতরে কি করছেন আপনারা কভারেজ করুন। হিন্দু মুসলমানদের রাইস থেকে শুরু করে ছোট ছোট বাচ্চাদের মধ্যে বুঝিয়ে দিচ্ছে তুই কার সাথে মিশবি, তুই কার সাথে মিশবি না।
তুই অন্য আমরা যেটা কথা বলছিলাম যে এই ফোনগুলো কাদের জন্য, এই ফোনগুলো কারা ব্যবহার করতো? এই স্বরূপ বিশ্বাসের লোকরা ব্যবহার করতো, তারাই বলতে দেওয়ার জন্য বোধহয় ইউজ করতো, বা তাদেরকে দেওয়ার জন্য এই ফোনগুলো। ক্লাবের মেম্বার কাউকে দেখেছেন আশেপাশে, দেখেছেন তারা কোথায় গেল? এই যে জায়গায় এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে আমরা ক্যারাটে শিখতাম একটা সময়, সেই জায়গাটার রূপ আজকে এই হয়েছে। আর রইল কি এই মোবাইলগুলোর কথা, এই মোবাইলগুলোর জন্য তদন্ত করার জন্য আমরা প্রশাসনকে বলবো, একটা মোবাইল লক্ষ টাকার ওপরে। তো এই মোবাইল দিয়ে কী হয়েছে, কি ওনার সাথে অল টাইম 4টে মোবাইল থাকতে আমরা দেখেছি, তা তো আমরা দেখেছি, কিন্তু এত মোবাইলের কভার উনি কি করেছেন এগুলো তদন্তের জন্য আমরা প্রশাসনকে জানাবো। একদম দেখো, খুব ভ্যালিড প্রশ্ন তারা তুলছেন যে এত মোবাইল, এত হেডফোন, পাওয়ার ব্যাংক কি হয়েছে, কোথায় গেছে, দানের সামগ্রী, সেগুলোকে এইভাবে কি কেন ফেলে ছড়িয়ে রাখা হয়েছিল, এই প্রশ্নগুলো তারা কিন্তু তুলছেন। আমি আরেকবার যাব, ওনারা বলছে দেখো দামি দামি টিভি কিশোরায় টিভিগুলো খুলে খুলে বার করে রাখা হয়েছে, এবং সম্ভবত সেটা এই ঘর থেকে। পিনাকি একটু আমার সঙ্গে এসো, আমি একটু উপরে যাওয়ার চেষ্টা করবো। আমি জানি না কতটা তোমাকে ঘুরিয়ে দেখাতে পারবো, যে পুরো আরো অনেকগুলো ঘর আছে যেগুলো কিন্তু তালা বন্ধ। তুমি দেখতে পাচ্ছ আরো ঘর রয়েছে যেগুলো সম্পূর্ণভাবে তালা বন্ধ, যেগুলোতে আবার লেখা রয়েছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, কেউ অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবেন না, বাইরে একেবারে টাঙানো রয়েছে, এবং সেগুলোতেই ঢুকলে দেখা যাচ্ছে যে এই ধরনের বেডরুম পাওয়া যাচ্ছে। ঠিক একটা ক্লাব ঘরে বেডরুম কি জন্য প্রয়োজন ছিল সেই প্রশ্ন আসছে। রাজা একটু এসো, পিনাকিকে বলবো আরেকবার দেখানোর জন্য, কারণ তারা বলছেন যে এই ঘর, যে বেডরুমটা ইতিমধ্যেই পাওয়া গেছে, সেখানে কি আরও জিনিসপত্র, আরও ভয়ঙ্কর জিনিসপত্র মিলছে। আমরা একটু দেখার চেষ্টা করবো এর ভিতরগুলোতে কি আছে। দেখো, যা যা ছিল সব বার করে নেওয়া হয়েছে, কোনোটাতে কিচ্ছু জিনিস নেই, সব বার করে নেওয়া হয়েছে, শুধু রঙের সামগ্রী রয়েছে, কোনো জিনিস আর কোথাও নেই। এগুলোতে যা যা ছিল সমস্ত কিছু বার করে নেওয়া হয়েছে। বিরাট বড় বিলাসবহুল টিভি, সোফা, সব অন্তত এইটা দেখে তুমি কি বুঝতে পারছো একটা বিষয়, যে এখানে এই রুমটার মধ্যে যা, এখানের এসিও গায়েব, এইটার এসিও গায়েব কিশলয়। অর্থাৎ যারা এই দুর্নীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন, তারা বুঝতে পেরেছিলেন যে তাদের পর্দা ফাঁস হতে চলেছে, এবং যার ফলস্বরূপ তারা যেটা করেছিলেন, এই সমস্ত জায়গা থেকে এগুলো সরিয়ে নিয়েছিলেন। তারা বুঝতে পেরেছিলেন যে তাদের সব কিছু ফাঁস হয়ে যাচ্ছে, এবং এই বেডরুম আবার দেখাচ্ছি, একটা ক্লাবের মধ্যে এরকমের বিলাসবহুল বেডরুম কি জন্য ঠিক রাখতে পারে? ক্লাবে কি কোনো রেস্টরুম করার প্রয়োজন পড়ে? এটাকে দেখে কি কোনো রকমের মনে হচ্ছে যে এটা 2020 সালে বানানো হয়েছিল কোয়ারেন্টাইন সেন্টার বানানোর জন্য? কোনো যুক্তি খাটে না। চাবিও এখানটা পড়ে রয়েছে, আমরা জানি না কিসের চাবি। যা পারা গেছে, যতটা পারা গেছে সব খুলে নিয়ে পালিয়ে গেছে, সব খুলে নিয়ে পালিয়ে গিয়েছে। পিঙ্কি, সেই ছবি তুমি দেখাচ্ছিলে, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস এই মুহূর্তে গ্রেফতার হয়েছে, এবং সেই অরূপ স্বরূপের সাম্রাজ্য, ফুর্তির কারবার, এবং তাদের রেখে দেওয়া, তাদের দলবলের রেখে দেওয়া ত্রাণ সামগ্রী থেকে শুরু করে ফোন। স্থানীয় মানুষ বলছেন যারা তোলাবাজিটা ভালো করতো তাদেরকে ফোন দেওয়া হতো, কিন্তু ওই বেডরুমে সুতোকে অরূপ স্বরূপ না অন্য কেউ, প্রশ্ন থাকছে। এত ভালো বেডরুম বানানোর কারণ কি? একটা ক্লাব ঘরের মধ্যে, যে ক্লাব ঘরের কাজ হচ্ছে সাধারণ মানুষের সেবা করা। কিশলার অগ্নিবাণের প্রথম অগ্নিবাণ নিয়ে আজকে ডিবেট শুরু করব। কিশলার অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ প্রশ্ন করছি আমি, কিশলয় চুরি দুর্নীতির হিসেব মেলাতেই ভ্যানিশ তৃণমূল। চুরি দুর্নীতি দেখালাম, বিলাসবহুল বাড়ি দেখালাম, ঘর দেখালাম ক্লাবের ভিতর, বিলাসবহুল বাথরুম থেকে বিলাসবহুল সমস্ত ব্যবস্থাপনা রয়েছে, টিভি রয়েছে, এসি রয়েছে, ফ্রিজ রয়েছে, কিন্তু অরূপ স্বরূপের দেখা নেই। স্বরূপ তো গ্রেফতার হয়ে গিয়েছে, অরূপের দেখা নেই, ভ্যানিশ হয়ে যাচ্ছে তৃণমূল। প্রশ্ন করব আমি, আমার সঙ্গে আজকে কিশলার অগ্নিবাণ সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনে টিআরপি নিরিখে 1 নম্বর ডিবেট শোতে যারা উপস্থিত রয়েছেন, আলী হোসেন সভাপতি মাইনরিটি সেল বিজেপির, আমার সঙ্গে রয়েছেন মণিশঙ্কর চ্যাটার্জি আইনজীবী, আমার সঙ্গে ঝন্টু বড়াইক রয়েছেন অধ্যাপক, অনিল জানা রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা, আমার সঙ্গে রয়েছেন সুদীপ্ত গুহ প্রযুক্তিবিদ, আমার সঙ্গে থাকছেন গৌরীশঙ্কর ঘোষ পূর্ণমন্ত্রী বিজেপি বিধায়ক মুর্শিদাবাদের, সর্বরী মুখার্জি থাকবেন বিজেপি বিধায়ক যাদবপুরের, এবং আমার সঙ্গে থাকবেন বেশ সন্দীপন সাহা রেডি রয়েছেন আমার সঙ্গে। আমি সন্দীপন সাহার কাছে যাব, তৃণমূলের বিধায়ক
সন্দীপন বাবু, একটু আগেই যে ছবি দেখাচ্ছিলাম সেই ছবিতে স্পষ্ট হচ্ছে অরূপ স্বরূপের সাম্রাজ্যের একটি অংশ। সেই সুরুচি সংঘের ভেতরে বিলাসবহুল বেডরুম, এসি টেসি খুলে নিয়ে পালিয়ে গিয়েছে। সুরেন্দ্রনাথ কলেজের ভেতর বেডরুম বিলাসবহুল, যেখানেই যাওয়া যাচ্ছে বেডরুম পাওয়া যাচ্ছে, বিভিন্ন ফুর্তির জিনিসপত্র পাওয়া যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে কি প্রবলভাবে চুরি দুর্নীতি হয়েছে। আপনার প্রথম রিয়াকশনটা জানতে চাইছি। লজ্জাজনক, অত্যন্ত লজ্জাজনক। এই যদি দলের মন্ত্রীর ভাই, যে নাকি বিভিন্ন পদে ছিল এবং যে নাকি অনেক প্রতিপত্তি, যে অনেক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন থেকে চলেছে, তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠে আসছে, এটা অত্যন্ত লজ্জাজনক। কিন্তু এই দলটায় তো আপনি ছিলেন এতদিন পর্যন্ত, এই রিসেন্টলি পর্যন্ত আপনারা জানতেন না এগুলো একদম নতুন? একদম নতুন তথ্য। দেখুন, এগুলো কি আর জানা যায়? এরা হচ্ছে দলের ভিআইপি ছিল, আর আমরা দলের লাস্ট বেঞ্চার ছিলাম। আচ্ছা, তো ভিআইপিরা কি করে সেটা লাস্ট বেঞ্চাররা কখনো জানতে পারে না। কারা ভিআইপি ছিল? শুধু অরূপ আর স্বরূপ? অরূপ স্বরূপের মতো বিভিন্ন আরো নেতারা, তারা ভিআইপি ছিল। আমরা তো কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও ঢুকতে পারিনি। এই যে বিভিন্ন কর্মসূচিগুলো হতো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এই ডোরিনা ক্রসিং এ বা মেট্রো চ্যানেলে, সেখানে ব্যারিকেডের বাইরে দাঁড়িয়ে থাকতে হতো আমাদেরকে। না, আপনার বাবা দীর্ঘদিনের বিধায়ক, আমাদের সঙ্গে আজকে ইন্টারভিউ দিয়েছেন। আপনি বিধায়ক হয়েছেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঢুকতে পারেননি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি অ্যাক্সেস পাননি, এই সমস্ত বেডরুম এবং ফুর্তির কথা কিছুই জানতে পারেননি, কিন্তু রাজনীতিটা চালিয়ে গিয়েছেন তৃণমূলে। খুব ভালো মানুষ মনে হচ্ছে আপনাকে। দেখুন, ভালো মানুষ কি খারাপ মানুষ সেটা আমি বলতে পারবো না। যেটা করতে পারিনি সেইটা বললাম। এবার বাকি বিচার বিবেচনা তো আপনারা করবেন, মানুষ করবে, সাধারণ মানুষ করবে। যেটা পারিনি, যে প্রিভিলেজ আমরা পাইনি, বাকিরা যে প্রিভিলেজ, সেইটাই আমি বললাম। সেই প্রিভিলেজটা পাননি সেটা আপনারা রিয়েলাইজ করলেন এই রিসেন্টলি 4 তারিখের পর, এত বছর পর। ঠিক আছে, বুঝলাম অনেক সময় রিয়েলাইজ করতে একটু লেট হয়ে যায়, আমারও হয়েছে জীবনে অনেক সময়। কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন আছে স্যার আপনার কাছে। আপনার নেতা কে? আপনার নেতা কে? আপনি নেতা কাকে মানেন? আপনার নেতা, হ্যালো স্যার, আপনার নেতা কে? হ্যালো, হ্যাঁ শুনতে পাবেন স্যার, আপনার নেতা কে? আপনার নেতা, হ্যাঁ। আমরা 2/3 বেশি, আমরা 2/3 বেশি বিধায়কের সমর্থন নিয়ে প্রিন্সিপাল অপোজিশনের স্বীকৃতি পেয়েছি। বিধানসভার এই পরিষদীয় দলের নেতা হিসেবে এই 58 জন এমএলএরা মিলে সিদ্ধান্ত নিয়েছে যে বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি এবং চিফ হুইপ আখরুজ্জামান। এটা তো বিধানসভায়, আপনার দলের নেতাকে? দলের নেতা? হ্যাঁ, দলের নেতা। এরা 58 জন মিলে বসে সিদ্ধান্ত নেবে। মমতা ব্যানার্জি নিশ্চিতভাবে এই দলটাকে গঠন করেছেন, দীর্ঘমেয়াদী লড়াই লড়েছেন। হ্যাঁ, আমি বলছি, আচ্ছা 58 জন মিলে বসে সিদ্ধান্ত নেবেন যে তৃণমূলের এই মুহূর্তে কে সর্বোচ্চ নেতা। না, মমতা ব্যানার্জির এই দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তিনি আমাদের মাথার উপরে থেকে আমাদেরকে নানানভাবে পরামর্শ দিক না, আর পরিষদীয় বিষয়ে পরামর্শ, রাজনৈতিক বিষয়ে পরামর্শ, এটা তিনি আমাদেরকে দিক না, দিলে তো ভালোই হয়। দিলে ভালোই হয়, না দিলেও ভালো হয়, না দিলেও অসুবিধা নেই সেরকম, তাই তো? দেখুন, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার, তিনি দিতে চাইবেন কি চাইবেন না। মানে আমরা চাই তিনি পরামর্শদাতা হিসেবে আমাদের মাথার উপরে থাকুক, সবাইকে একটু গাইড করুক। না, এটা প্রয়োজন বা অপ্রয়োজন, এটা তো নির্ভর করবে একটি বিষয়ের ওপরে।
অভিষেক ব্যানার্জি যেমন মমতা ব্যানার্জি স্নেহধন্য, আপনিও তো আপনার বাবা থেকে পেয়েছেন, আপনি তো মনে করেন পার্টি করেননি, আপনি তো তৃণমূলের গঠনে ছিলেন না। এক সেকেন্ড মনীষঙ্কর, এক সেকেন্ড আমি প্রশ্ন করছি, মনীষঙ্কর এক সেকেন্ড আমি আসছি, মনীষঙ্কর আপনার কাছে আসবো। আমি স্যার আপনাকে দু একটা প্রশ্ন করে ছেড়ে দিচ্ছি, শোনা যাচ্ছে, আমি আপনাকে দু একটা প্রশ্ন করে ছেড়ে দিচ্ছি। আমি আবারও জানতে চাইছি বাংলার মানুষের স্বার্থে, 58 জন বিধায়কের বিরোধী দলনেতা বিধানসভায় ঋতব্রত ব্যানার্জি, বুঝলাম, কিন্তু আপনারা কোন দলের বিধায়ক? তৃণমূল তো? আর যদি তৃণমূল দলের বিধায়ক হয়ে থাকেন, তৃণমূলের সর্বোচ্চ নেতা এই মুহূর্তে কে, নাকি নেই? তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের বিধায়ক আমরা। আর তৃণমূলের নেতা কে এই মুহূর্তে? নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের বিধায়ক আমরা, এবং তৃণমূল কংগ্রেসকে গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা অস্বীকার করার জায়গা নেই। দীর্ঘদিন ধরে তিনি নেতৃত্ব দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে, এবং আগামী দিন তাকে আমরা সর্বোচ্চ পরামর্শদাতা হিসেবে তিনি আমাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিক, আমরা এটাই চাইব। সন্দীপন বাবু, আমি আপনাকে জিজ্ঞেস করছি, পরামর্শ তো এমন একটা জিনিস যেটা ইচ্ছে করলে গ্রহণ করা যায়, আবার ইচ্ছে করলে গ্রহণ নাও করা যায়। আপনাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি হন, তিনি পরামর্শ দিলেন, আপনাদের পছন্দ হলো না, গ্রহণ করলেন না, তারপর বলে দেবেন যে না ম্যাডাম পারছি না গ্রহণ করতে, আপনি যান, এরকম বিষয়? না না, সেটা কোনো একটা বিষয় যদি পরামর্শ নেওয়ার প্রয়োজন হয়, তিনি আমাদের পরামর্শ দিলেন, সেই পরামর্শের উপর নির্ভর করে এই 58 জন বিধায়ক আলোচনা করবেন এবং আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। বেশ। আর ভাই না, এক সেকেন্ড মনীষঙ্কর দা, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে অনেকে চোর ভাইপো বলেন, সেই ভাইপোর বিরুদ্ধে আপনাদের বিদ্রোহ ছিল। গণতান্ত্রিক পদ। হ্যাঁ বলুন বলুন। না দেখুন, ভাইপোর বিরুদ্ধে বিষয়টা হচ্ছে, আপনারা সকলে টিভির পর্দায় দেখেছেন যে কিভাবে একটা রেজিস্টারে সই করিয়ে সেটা রেজলিউশনে পরিণত করে নিয়ম না মেনে সেটাকে অনারেবল স্পিকারের কাছে দিয়ে জমা করা হয়, এবং সেটা থেকে যে বিতর্ক তৈরি হয়েছে, যে আইনি জটিলতা তৈরি হয়েছে, তার দায় তো অভিষেক ব্যানার্জি এড়াতে পারে না। বুঝলাম স্যার। আপনাকে আমার শেষ প্রশ্ন আজকের, মমতা বন্দ্যোপাধ্যায়, উনি ডিবেটে অংশগ্রহণ করবেন না মনীষঙ্কর দা, আমি আপনাকে বলতে দেবো, আমি প্রশ্নটা করে নিই। আমার শেষ প্রশ্ন আপনাকে সন্দীপন বাবু, আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনাদের কোনো ইনস্ট্রাকশন দেন, আপনারা তো সেটা গ্রহণ করতে বাধ্য নন বলছেন, তাহলে আবারও জিজ্ঞেস করছি, আপনাদের যে তৃণমূল, আপনি যে তৃণমূলের অংশ, সেই তৃণমূলের নেতাকে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? একজন তো সর্বোচ্চ নেতা থাকতে হয় প্রতিটা দলের, প্রতিটা স্ট্রাকচারে। আপনাদের নেতাকে আপনারা আদৌ নিজেরা জানেন সেটা? এখানে আমরা এটা এই পরিষদীয় দলে আমরা সকলে গণতান্ত্রিক পদ্ধতি মেনে একসাথে চলবো, সব বিষয়ে আলোচনা করে বিধানসভার বিভিন্ন বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। চাপিয়ে দেওয়ার কালচার আমরা মেনে নিচ্ছি না, এবং এই চাপিয়ে দেওয়ার কালচার এই পরিষদীয় দলের মধ্যে হবে না। বেশ, থ্যাংক ইউ। যা হবে সকলে মিলে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। অনেক ধন্যবাদ। আমি অনেকবার জিজ্ঞেস করলাম, সুযোগ দিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতা হিসেবে মানলেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নয়, অর্থাৎ মমতা এবং অভিষেক হাতের বাইরে চলে গিয়েছেন এরা, কিন্তু এদের নিজেদের নেতা কারা সেটাও এরা ঠিক করে উঠতে পারেননি। আমি স্টুডিও ডিবেটে আসি, আলী হোসেনকে দিয়ে শুরু করব। একদিকে এই যারা ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, মমতা অভিষেককে পাত্তাও দিচ্ছেন না, অন্যদিকে দেখতে পাচ্ছি অরূপ স্বরূপের সাম্রাজ্য, এরকম একের পর এক বেডরুম। 30 সেকেন্ডস করে প্রত্যেকের কাছে বলুন স্যার। দেখুন, প্রথম যেটা কথা, এত বড় একটা গুরুত্বপূর্ণ সুরুচি সংঘ ক্লাবের কথা বলা হচ্ছিল, সেখানে আজকে মানে কি 5 স্টার এসি রুম পাওয়া যাচ্ছে, সেখানে বেডরুম পাওয়া যাচ্ছে, সেখানে কন্ডোম পাওয়া যাচ্ছে, সেখানে বিভিন্ন টাইপের বিষয় পাওয়া যাচ্ছে, অথচ অরূপ বিশ্বাস এই 5 স্টার ক্লাবের হচ্ছে সর্বোচ্চ ছিলেন। তাহলে আজকে সন্দীপন বাবু বলছেন যে না উনি জানেন না, উনি সব কিছু মানে ঢেকে যাচ্ছেন। আমাদের যেটা প্রথম কথা, তৃণমূল কোনো পার্টি না, তৃণমূল একটা দুর্নীতিতে উপর দাঁড়িয়ে পার্টি, এটা টাকা মারা মানে পার্টি। এই তৃণমূল পার্টিটা টাকা মারা পার্টিতে পরিণত হয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে এরা সাপোর্ট দিচ্ছে না, তার মানে এরাও রক্ষা পাবে না। এই যে 58 জনের কথা বলছেন না, এরা যেখানেই যাক রক্ষা পাবে না পাবলিকের কাছ থেকে। যারা টাকা নিয়েছে এমএলএদের মধ্যে, তাদের কিন্তু কৈফিয়ত দিতে হবে। আমরা বলতে চাই, বাংলার মানুষকে অনুরোধ করতে চাই, এই 58 জনের যে সুবিধাবাদী গোষ্ঠী, এদেরও এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে বলে আমি অনুরোধ করব রাজ্য সরকারকে, আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। হ্যাঁ, এরা বলছেন যে এরা কিছুই জানতেন না এতদিন যা হয়েছে, এটা তো হতে পারে না, মানুষ তো এতটা বোকা নয়। অবশ্যই এরা জানে, সব জানে। ইনি বলছেন জানেন না, অথচ ইনি এমএলএ, এনার পিতা এমএলএ ছিলেন,
এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা না। আমি ওনাকে জিজ্ঞেস করবো কাল্পনিক কথা। ভাবছিলাম, জিজ্ঞেস করিনি, খারাপ লাগবে বলে, যে এতদিন চটি চাটা তৃণমূল ছিলেন, এবার কি বালিশ চাটা তৃণমূল হয়েছেন। যাই হোক, মণিশঙ্কর দা 30 সেকেন্ড, আপনি প্রশ্ন করতে চাইছিলেন, কিন্তু মণিশঙ্কর দা আমার প্রশ্ন হচ্ছে, অরূপ স্বরূপের সাম্রাজ্য দেখছি, প্রত্যেক জায়গায় বেডরুম দেখছি, বেডরুমে নানা রকম জিনিসও দেখছি, যদি এখানে সেটা পাওয়া যায়নি সৌভাগ্যবশত। বলুন স্যার। দেখুন, প্রতিদিন যেভাবে আমরা হয়তো সরকারটা পরিবর্তন না হলে তো অনেক কিছু জানতে পারতাম না, আমি জানতাম না। আমরা একটা কথায় এখনো পর্যন্ত যে আমরা ডিবেটে বসি, অনেকদিন ধরেই বসছি, কোনোদিন আপনি জানবেন না যে আমরা বলেছি যে যেগুলো অন্যায় সেগুলো অন্যায় বলেছি। আমার কথা হচ্ছে, আমরা ছোটবেলায় যে ছাত্র রাজনীতির থেকে যে রাজনীতি কংগ্রেসের করেছি, সেখান থেকে একটা পার্টির এই যে উনি বললেন না এটা কোনো পার্টিই নয়, নিশ্চিতভাবে একটা পার্টি। যখন পার্টিটা তৈরি হয় তখন বিজেপিরও সমস্ত লিডাররা মমতা ব্যানার্জিকে সাপোর্ট করেছিলেন, তার ধর্ণা মঞ্চে রাজনাথ সিংকে আমরা দেখেছিলাম। ফলে এই পার্টিটা গঠন হয়েছিল যে সিপিএম বামফ্রন্ট সরকারের যে অত্যাচার সেটার থেকে মুক্তি পাওয়ার জন্য। সেক্ষেত্রে কিন্তু মমতা ব্যানার্জিকে একমাত্র মুখ দেখা গিয়েছিল, সে নিরলস প্রচেষ্টায় তিনি একটা দল গঠন করেছিলেন। আমাদের কষ্টটাও অন্য জায়গায়। এই যে সন্দীপন সাহার মতো যে লিডাররা আপনারা দেখাচ্ছেন, আমরা ওর থেকে হয়তো বয়সে বড় বা ছোট আমি জানি না, কিন্তু মমতা ব্যানার্জির পার্টিটা গঠন হওয়ার আগের থেকে মমতা ব্যানার্জির সঙ্গে ছিলাম, এবং পার্টিটা যখন গঠন হয় তখন মমতা ব্যানার্জির ধর্ণা মঞ্চে ছিলাম, শুধু একমাত্র মমতা ব্যানার্জির জন্য। আজকে এখনো পর্যন্ত তার জন্য মানে আই এম পেইং রেসপেক্ট টিল টুডে। উনি তো মানছেনই না যে মমতা ব্যানার্জি কোনোভাবে নেত্রী, উনি বলছেন পরামর্শ নেব না। আমি দুটো কথা বলছি। দেখুন, এই পার্টিটা অনেক রক্ত দিয়ে, আজকে যেমন বিজেপির অনেক লোক মারা গেছেন, সুদীপ্ত দ্বারা বলবেন, সেরকম তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসের প্রচুর নেতা নেত্রীরা প্রাণ দিয়েছেন সিপিএম কে। কিন্তু এখন লজ্জা হয় মণিশঙ্কর দা এগুলো দেখে যে এদেরকে সমর্থন করেছেন। না, এদের লাক্সারি বেডরুম বানিয়ে রেখেছে মানুষের টাকায়। আমি এটা তো আজকের দিনে, আজকে যখন বিজেপি এসেছে না, এগুলো লজ্জা। আজকে বিজেপি এসছে, তুই 5 বছর 10 বছর পর এই পরের কথা পরে স্যার, যেটা চোখে দেখতে পাচ্ছি ওটা আমি নিশ্চিতভাবে আমরা বলছি, প্রথম দিন যখন এই তৃণমূল কংগ্রেসটা যখন এলো মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ তখন কিন্তু এই ধরনের কথা তোমার মতো বলেনি, বলার কোনো স্কোপ ছিল না। আমরা সেই মমতা ব্যানার্জিকে চিনি, সেই মমতা ব্যানার্জির উপর আবেগে আমরা কথা বলি। কিন্তু এই সন্দীপন সাহার মতো যারা লিডাররা, আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে তুমি ভোটে দাঁড়িয়েছো, যদি তোমার মনে হয় যে অভিষেক ব্যানার্জি ঠিক নয়, মমতা ব্যানার্জি ঠিক নয়, তুমি পদত্যাগ করো। আর 2 নম্বর আমি একটা কথা বলবো কিশোর, আজকে বালিশ বিছানা তুমি যাই দেখাচ্ছ, আজকে অনেককে দেখাচ্ছে রাজপ্রাসাদ। আমার কথা হচ্ছে সিবিআই ইডি কটাতে চার্জশিট দিচ্ছে, শুধুমাত্র চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি সুরেন্দ্রনাথ কলেজ থেকে সুরুচি সংঘ, আমি বলছি 5 দিন পরে আমার সঙ্গে কনভিকশন কতগুলো হচ্ছে, প্রত্যেকের কাছে যেতে হবে, সময় কম। সর্বরী মুখার্জি রয়েছেন বিজেপি বিধায়ক যাদবপুরে, আমি প্রত্যেকের কাছে আসবো, স্টুডিওতে আসবো। সর্বরীদি একটু পরেই চলে যাবেন, ব্যস্ত রয়েছেন। সর্বরীদি, কিশোলার অগ্নিবাণে স্বাগত। কিশোলার অগ্নিবাণে একটু আগে ছবি দেখাচ্ছিলাম যে সুরুচি সংঘের ভেতর বিলাসবহুল বেডরুম, সেখানে এসি খুলে নিয়ে চলে গিয়েছে। বাথরুম দেখলে মনে হবে কয়েক কোটি টাকা শুধুমাত্র ওই বাথরুম বানাতে খরচা হয়েছে। অরূপ স্বরূপের ফুর্তি করার জন্য এগুলো বানানো হয়েছিল, আজকে এগুলো ব্রাত্য হয়ে পড়ে আছে। না, বিষয়টা হচ্ছে যে এই যে ফুর্তির ঘর, এই ফুর্তির ঘরগুলোর জন্য আমরা দেখেছি গত 15 বছর ধরে এমন অনেক নতুন আসা শিল্পী, তারা ওই ফুর্তির ঘরে না গেলে পরে তারা কাজ পেত না। কেমন এমন অনেক হেয়ারড্রেসার যারা আমাকে নিজেরা কমপ্লেন করতো আজ থেকে 10 বছর আগে, 8 বছর আগে, যে দিদি কি ধরনের কথাবার্তা শুনতে হয় স্বরূপ বিশ্বাসের মুখ থেকে, কি ধরনের কথাবার্তা শুনতে হয়, নানান ইঙ্গিত। তা আমি তখন তাদের বলতাম যে প্রতিবাদ কর, মুখ খোল, এই অন্যায়টা কেন শুনবি? বলতো দিদি কার্ড ক্যান্সেল করে দেবে। তার মানে পেটের ভাত, এটা একটা জেনুইন প্রবলেম, এটাকে মানুষ ইগনোর করতে পারে না। প্রত্যেকের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, বয়স্ক বাবা মা রয়েছেন, তারা কিভাবে পারবে এই তার সঙ্গে মোকাবিলা করতে? এই স্বরূপ বিশ্বাসকে আমি প্রশ্ন করছি। আমার গত 25 বছরের ইন্ডাস্ট্রির জীবনে আমি 2011 সালের আগে তো এই লোকটিকে কোথাও দেখিনি। এই লোকটা হঠাৎ মানে উঠলো, কে? অরূপ বিশ্বাসের ভাই, এবং এই ফেডারেশনের মাথায় উঠে গেল, ছড়ি ঘোরাতে শুরু করে দিল। এবং কি অন্যায় আচরণ, শুধু যে এক্সটর্শন তা না, তার সঙ্গে অশ্লীল আচরণ করত নতুন আসা শিল্পীদের সাথে। না, সুরুচি সংঘের এই বেডরুমটা কি হতো সর্বরীদি? আপনার কাছে কি কোনো তথ্য রয়েছে? আপনার কি জানা রয়েছে এখানে কাদেরকে যেতে হতো, কারা এখানে রেস্ট নিত? এই বিলাসবহুল বেডরুমের প্রয়োজন কি ছিল? না কিশোলা, একটা কথা বলি, কারা ওইখানে যেতেন
বা কাদেরকে যেতে হতো বাধ্যতামূলক, তারা এবার মুখ খুলবে, অপেক্ষা করো, মুখ খুলবে তারা এবার। একজন যখন মুখ খুলেছে আরো অনেকে মুখ খুলবে, এবং আমরা চাই যে যারা ভয় পেয়ে এতদিন চুপ করেছিল তারা এবার মুখ খুলুক, কারণ এই লোক দুটোর উদাহরণযোগ্য শাস্তি পাওয়া উচিত। অন্তত স্বরূপ বিশ্বাসের তো উদাহরণযোগ্য শাস্তি পাওয়া উচিত। অরূপ বিশ্বাসের খাতা নিশ্চয়ই খোলা হবে, নিশ্চয়ই খোলা হবে। কিন্তু এখন যাকে ভেতরে পাঠানো হয়েছে, যে শ্রীঘরে গেছে, সে যেন এমন পরিস্থিতি হয় যে সে যেন বাইরের আকাশের আলো সে দেখতে না পায়, কারণ ততটাই অপরাধ এই লোকটি সংগঠিত করেছে। সেটা নানান নতুন আসা শিল্পীদের সাথে, জুনিয়র আর্টিস্টদের সাথে। ঠিক, সর্বরিদি, এই তথ্যগুলোই সামনে আসছে। বিধায়ক সর্বরিদি আমাদের সঙ্গে ছিলেন, অনেক ধন্যবাদ সর্বরিদি, আপনারও ব্যস্ততা রয়েছে। আমি স্টুডিও গেস্টের কাছে আবার ফেরত আসি, আমি ঝন্টু বড়াই, তারপর সুদীপ্ত দা, তারপর অনিল জানা স্যারের কাছে যাব। ঝন্টু দা, দেখছেন তো বিশ্বাস ব্রাদার্সের কীর্তি, এই এক একটা জায়গা খুলছে আর ভেতরে বেডরুম বেরিয়ে আসছে, ত্রাণ বেরিয়ে আসছে, নতুন কিছু নয়, নিরোধক বেরিয়ে আসছে। হ্যাঁ, লালন 30 সেকেন্ড পরিষ্কার বলে দিয়েছিল মন্তর আপন বলতে কে আছে। তৃণমূল আজকে আপনজনের দ্বারাই কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত। দেখো, যারা শাসক হয়েছে এই দুর্নীতি তারা প্রশাসনিক স্তরে গণতান্ত্রিকভাবে ট্যাকেল করছে, ধরছে, অ্যারেস্ট করছে। তৃণমূল সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে কাদের দ্বারা? অভিষেক কাদের দ্বারা আক্রান্ত হচ্ছে? তৃণমূলের অন্দরমহলে এবং জনগণ, বঞ্চিত জনগণ আক্রমণ করছে। আজকে এই সন্দীপন বাবুরা এত লাফাচ্ছে, চেঁচাচ্ছে, এরা পিঠ বাঁচাতে হঠাৎ করে এই যে ইউ টার্নটা নিয়েছে, এরা ক্রিম খেয়েছে, এরা সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত নেতা। আজকে তুমি বলো, সন্দীপন বাবুদের বিবেক 4 তারিখের পরে কেন জাগলো? কেন জাগলো? কিছু নাকি জানতো না বলছে। আরে এটা হয়, বেডরুম গুলো, এই দুর্নীতিগুলো। মমতা ব্যানার্জি বলতেন পুলিশের 1 ইঞ্চি ভুঁড়ি বাড়লে আমি খবর পাই, একটা পাতা পড়লে মমতা ব্যানার্জি খবর পায়। তারপরে এই পার্থর বান্ধবীর খাটের তলায় 50 কোটি টাকা বালুর চুরি, উনি কিছুই খবর পাননি, ওটা ব্যক্তিগত। ঠিক ওনার নেত্রীর স্টাইল মেনেই এই কাজগুলো সন্দীপনটা করছে। এই যে তুমি ঋতব্রত বলছো, ঋত মানে কি জানো? নিজের ধর্মে যে অবিচল থাকে। তাই ধর্মটা কি? মমতা ব্যানার্জি ঋতর মধ্যে বিয়ে বিশ্বাসঘাতকতার ধর্মটা ঢুকিয়েছিল, সেই অঙ্কেই তো তাকে কামড়টা দিল। আজকে ঋতব্রত, এই যে তৃণমূল, ঋত তৃণমূল আর মৃত তৃণমূলের যে রেফারেন্সটা সোশ্যাল নেটওয়ার্কে আসছে, এই ঋত তৃণমূলকে তো তৈরি করেছে মমতা ব্যানার্জি। চটি চাটা তৃণমূল, বালিশ চাটা তৃণমূল, একদম। ফলে আজকে পরিস্থিতিটা এমন জায়গায় যে মমতা ব্যানার্জি তার দলে একটা পোস্ট, বাকি ল্যাম্প পোস্ট করে আলংকারিক শোভনদেব চট্টোপাধ্যায়কে বসিয়ে রেখেছিলেন। আর কি যেন একজন আছে না ওদের সভাপতি, সারা জীবন কিছু, সুব্রত বক্সী, কিছুই বলতে পারেনি, আলংকারিক। ঠিক একইভাবে মমতাকে আলংকারিক ভাবে বসিয়ে তারা সুন্দর পরামর্শ নিতে চাইছে। সুদীপ্ত দা, না, একদম না, মমতা আলংকারিক ছিলেন না। মণিশঙ্কর বাবু যেখানে শুরু করলেন, আমি বলি, উনি বললেন না যে অনেক রক্ত দিয়ে তৃণমূল ক্ষমতায় এসছে। তৃণমূলের রক্ত কারা নিয়েছিল? মনীশ গুপ্ত, রজপাল সিং, সুলতান সিং, সাফি, চৌধুরী মোহন জাটুয়া, সবচেয়ে নটোরিয়াস যে পুলিশ অফিসার বা IAS অফিসাররা, তাদের মমতা ব্যানার্জি আমন্ত্রণ করে নিয়ে এসে তাদের মন্ত্রী বানিয়েছেন। এবং যাদের রক্ত গেছে তাদের জন্য মমতা ব্যানার্জি কোনো রকম জাস্টিস দেননি। প্রথমত আমি বলি, জাস্টিস এক জিনিস, কম্পেনসেশন এক জিনিস। মমতা ব্যানার্জি ওই 13টা লোককে কম্পেনসেশন দিয়েছেন, তাদের জাস্টিস দেননি এই 15 বছরে। দ্বিতীয় প্রসঙ্গে আছি, তাহলে সাফার করলো কারা? সাফার করলো সেই লোকগুলো যারা নাকি সেই সময় কিছু পায়নি, সেই সময় নিচে দাঁড়িয়েছিল, পরেও যারা নিচে দাঁড়িয়েছিল। ফুর্তি করলো কারা? ফুর্তি করলো এই অরূপ স্বরূপ। আমি আপনাকে বলি, অরূপ স্বরূপ, এই যে এই বালুর কথা বলি, উত্তর 24 পরগনায় জিজ্ঞেস করবেন, শৌখিন লোকেরা যেমন 30 দিনে 30খানা শার্ট পরে, শৌখিন মহিলারা যেমন শাড়ি চেঞ্জ করে 30 দিন, যারা নাকি পয়সাওয়ালা, বালু 30 দিন 30 জন আলাদা বান্ধবীকে নিয়ে, আপনারা যদি পুরনো ফটো থাকে দেখবেন, বিভিন্ন জায়গায় যেতেন, বেড়াতে যেতেন, যখন যেখানে যেতেন নতুন একজন করে বান্ধবীকে তিনি সঙ্গে নিয়ে যেতেন। বলতেন ইনি এখানকার কাউন্সিলর, ওই 1/3 ইয়ে আছে, 1/3 সংরক্ষণ, উনি ওখানকার কাউন্সিলর। এক একদিন এক একজনকে। স্বরূপ বিশ্বাস, আরে স্বরূপ বিশ্বাসকে কি দোষ দিচ্ছেন? স্বরূপ বিশ্বাসকে শক্তি দিয়েছে অরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাসকে শক্তি দিয়েছেন মমতা ব্যানার্জি।
যদি কেউ দায়ী হয়ে থাকে একমাত্র দায়ী মমতা ব্যানার্জি, দ্বিতীয় আর কেউ দায়ী না। আমি ইভেন অভিষেককেও দায়ী করছি না। অভিষেককে শক্তি দিয়েছেন মমতা ব্যানার্জি, পরামর্শদাতা। পরবর্তীতে মানে ওনাকে ডাম্প করে দিয়েছে, উনি বেঈমানদের তুলেছেন, বেঈমানরা ওনাকে ডাম্প করে দিয়েছে। পরামর্শদাতা হয়েছে। আমি স্যারের কাছে আসি। স্যার, কি কেমন লাগছে সুরুচি সংঘের ভেতরের প্রাসাদ, বেডরুম, বিলাসবহুল, এবং সুরেন্দ্রনাথ কলেজেও তাই, যেখানেই যাচ্ছি সেখানেই তাই? হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি, তোমার এই যে সন্দীপন বাবু বা মণিশঙ্কর ওরা অনেক কিছু বললেন না, এইসব দেখে মনে হচ্ছে যে এখন যদি তুমি ওই টিভিতে অ্যানিম্যাল প্ল্যানেট খোঁজো না, গিরগিটি আর দেখতে পাবে না। গিরগিটিরা লজ্জায় মুখ লুকিয়ে দিয়েছে। এনাদের যে এতদিন ধরে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি ওই দলের টিকিটে জিতে আজ রেজাল্টটা যেহেতু খারাপ হয়েছে, এখন আমরা কিছু জানি না, ন্যাকা সাজছেন এতদিন ধরে মধু খেয়ে। আর যদি রেজাল্টটা অন্য হতো তখন মাথায় তুলে রেখে দিতেন। ঠিক। আর তারপরে হচ্ছে আজকে যেটা কথা বলছেন, আজকে উনি বলছেন আমাদের নেত্রী কাকে ঠিক করুন, দলটা কোথায় আছে? তৃণমূলটা তো তৃণমূল, যেটা তো প্রাক্তন এলওপি বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী, উনি তো মূল সমেত উপড়ে দিয়েছেন, তৃণটা পড়ে আছে। আমি জানিয়ে রাখি, স্বরূপ বিশ্বাসকে বের করা হয়েছে আদালত থেকে সম্ভবত। আচ্ছা, তার অনুগামীরা অনুগামীরা মার খেয়েছেন সাধারণ মানুষের কাছে, বিভিন্ন জায়গায় পড়ছে পিঠে, কারণ এতদিন চুরি করে এসেছেন। শেষ করুন স্যার, প্রত্যেকের কাছে 10 সেকেন্ড করে। কথা হচ্ছে এই যে জিনিসগুলো হয়েছে, অ্যাকচুয়ালি ওনাকে নেত্রী মানছেন, যার বিরুদ্ধে ক্ষোভ উনি জানেন না ওই ব্যাপারে সাম্প্রদায়িক প্রতিহিংসাপরায়ণ মহিলা নিজের ক্ষমতার জন্য যা কিছু তাই করতে পারে। প্রত্যেক লোককে বিভিন্নভাবে মামলায় দিয়েছেন, অন্য দলের লোকদের মার্ডার কেসে পর্যন্ত দিয়েছেন, দিয়ে সমস্ত পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটাকে জাহান্নামে পাঠিয়েছেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কর্মফল ভোগ করছেন। ঠিক, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন WBCS গুলো পর্যন্ত কেয়ার অফ নবান্ন হয়েছে। ঠিক স্যার, আমি প্রত্যেকের কাছে কনক্লুডিং কমেন্টের জন্য 10 সেকেন্ডস করে পাবো, 10 সেকেন্ডের মধ্যে কনক্লুডিং কমেন্ট প্রত্যেকের কাছে। মণিশঙ্কর দা হাত তুলছেন, বলুন। বলছি, আমি কিন্তু কোনো গিরগিটির ব্যাপার নয়, আমি এখনো মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলেছি, এখনো মমতা ব্যানার্জি জিন্দাবাদ। পরামর্শদাতা উনি। আমার কথা হচ্ছে যে মহিলাটা এত কষ্ট করে এটা নিয়ে এসছে, তারপর যখন আপনারা টিভিতে দেখাচ্ছেন এ দুর্নীতি করেছে, ও দুর্নীতি করেছে, জেলে ঢুকাচ্ছেন। দাঁড়াও অনিল্লা, বলতে দিন। আমার একটাই রিকোয়েস্ট, শেষ করুন, চার্জশিট দিয়ে কনভিকশনটা করুন। জেলে যাওয়াটা মানে দোষী সাব্যস্ত হলো না। একটা ব্রেকিং নিউজ দেব, দ্রুত একটা ব্রেকিং নিউজ দেব। কিশোরের অগ্নিবাণে স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠদের মারধর করা হয়েছে। ব্রেকিং নিউজে আমি চেষ্টা করব প্রত্যেকের কাছে একটা করে সেন্টেন্স দেওয়ার। ব্রেকিং নিউজ, প্রাণ বাঁচাতে দৌড় দিয়েছে স্বরূপ বিশ্বাস ঘনিষ্ঠরা। স্থানীয়রা তারা এসেছিল, তাদের স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠরা মার খেয়েছে, প্রাণ বাঁচাতে দৌড় দিয়েছে। স্থানীয়রা তাদের ঘিরে ধরেছিল, কারণ এতদিন চুরি, জোচ্চুরি, তোলাবাজির বিরুদ্ধে স্থানীয়রা এবার সরব হয়েছে। প্রাণ বাঁচাতে দৌড় স্বরূপ ঘনিষ্ঠদের। আমি প্রত্যেকের কাছে একটা সেন্টেন্স করে দিতে পারবো না, আমি সময় নেই। ঝন্টু দা, 26-এর নির্বাচনে এই শুধু কি পশ্চিমবঙ্গে পালাবদল হয়েছে, কেরলে হয়েছে, তামিলনাড়ুতে, ওখানকার শাসক দলের নেতারা একটাও ডিম বিক্ষোভের সম্মুখীন হয়েছে হয়নি তো? কি দুর্বিপাক, দুর্নীতি, জনসংযোগবিহীন এই দলটা। সেই ছবি দেখাচ্ছে, হাত জোর করে পালাচ্ছে, হাত জোর করে। আলী হোসেন, পরিষ্কার কথা বলতে যাচ্ছি, তৃণমূল কংগ্রেসের সমস্ত দুর্নীতিবাজ নেতাদের শাস্তি হওয়া উচিত জনতার সম্মুখে, এটা আমরা বলছি। আর জাতীয়তাবাদী মুসলিম বন্ধুদেরও আমি বলতে চাই, বন্ধু, আপনারা ভুল বুঝে এতদিন তৃণমূলকে ভোট দিয়ে এই সমস্ত অরূপ স্বরূপকে তারা যে অন্যায় করছে রায় দিয়েছেন, আপনাদেরও বোঝা উচিত যে তারা কত বিপদ ভুল করেছে। সুদীপ্ত দা, দেখেন, স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠরা এতদিন তোলাবাজি করে বেড়াতো, এখন চর্চাপড় মারছে, স্থানীয়রা মারছে, স্থানীয়দের কাছে মার কাছে। বলুন দাদা। মণিশঙ্কর দার উত্তর বলি, এতদিন বিচার হয়নি কারণ রাজ্য সরকার এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম তাদের মানে যে সাপোর্টটা দেওয়া দরকার ইডিআই সিবিআইকে দেওয়া হয়নি। আজ থেকে এখন থেকে রাজ্য সরকার সেই সাপোর্টটা দেবে সম্পূর্ণভাবে, যেটুকু নিরপেক্ষভাবে দরকার। প্রত্যেকটা লোক শাস্তি পাবে। বেশ, আমার এখানে শেষ করতে হচ্ছে। আমি যে ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে, যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, স্বরূপ বিশ্বাসের ফুর্তির ঘর সুরুচি সংঘের ভেতর, সেটি ধরা পড়ে গিয়েছে। সেটিতে স্থানীয়রা ভাঙচুর চালিয়েছে, কারণ ভিতরে ত্রাণ সামগ্রী লুকিয়ে রাখা ছিল। কয়েক কোটি টাকা দিয়ে বেডরুম, খাট, বিছানা, ফুর্তির আমোদের সমস্ত জিনিসপত্র এবং বাথরুম বানিয়ে রাখা হয়েছিল স্বরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাসের জন্য। এখন সেই স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠরা ওখানে গিয়ে
তারা আবার দাদাগিরি করতে গেছিল কিনা আমার জানা নেই। 2-4 চড় চাপড় খেয়েছে, এখন পালাচ্ছে প্রাণ বাঁচিয়ে। এতদিন তোলাবাজি, এতদিন দুর্নীতি, এতদিন গুন্ডামি, আজকে সব ভোঁভা, সব ফাঁস। তৃণমূল চৌচির, লোকসভা থেকে বিধানসভা থেকে পুরসভা, তৃণমূলের অস্তিত্বটাই মুছে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় এখন পরামর্শদাতা, আর চোর ভাইপোর দেখা নেই। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। অভিষেকের পাশাপাশি দায়িত্ব দেওয়া হচ্ছে আরও দুজনকে। দায়িত্ব দেওয়া হলো দোলা সেন ও ডেরেক ও ব্রায়ানকে। ভাইপোর ওপর আর ভরসা নেই। যুগ্ম জাতীয় সাধারণ সম্পাদক করা হলো দোলা ও ডেরেককে। রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হলো কল্যাণ ব্যানার্জি ও চন্দ্রিমা ভট্টাচার্যকে। তৃণমূলের ছাত্র সংগঠনের পদ থেকে সরানো হলো তৃণাঙ্কুরকে। কিশলয় অগ্নিবাণে বিগ ব্রেকিং। ছাত্র সংগঠনের নতুন মুখ প্রিয়াঙ্কা অধিকারী। শ্রমিক সংগঠনের দায়িত্বে মলয় ঘটক। হকার সংগঠন সামলাবেন মদন মিত্র। আর জেলার সভাপতিগুলো বাঁচবেন মমতা ব্যানার্জি নিজে। বিগ ব্রেকিং, কিশলয় অগ্নিবাণে ভাইপোর ওপর আর ভরসা নেই দলের। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রান্না খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।